অরুর কান অব্দি সে কথা পৌঁছালো কিনা সন্দেহ। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝেই দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে যেতেই শুনতে পেল অনেকেই বলাবলি করছে। জ্যাকসন নামক বাইকারটা জেকের মায়ের নাম নিয়ে কিছু একটা বাজে গালি দিয়েছে, আর তাই লোকটাকে সেই ছোট্ট একটা গালি দেওয়ার মাসুল চোকাচ্ছে গত আধ ঘন্টা যাবৎ এক নাগারে হকি স্টিকের মার খেয়ে। আশ্চর্যের বিষয় হলো কেউ কৃতিককে থামাচ্ছে না পর্যন্ত। এইসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দয়াময়হীন নির্দয় আমেরিকান। নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল অরু। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকি স্টিক ভাঙছে কৃতিক। মারতে মারতে ওর নিজের হাতের অবস্থা অবেগতিক, কিন্তু সেই সবে বিন্দুমাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত ও। কেন যেন মনে হচ্ছে এই মাঠটা জ্যাকসনের বহুদিনের পাওনা। রেসিং ক্লাবে কৃতিককে টেক্কা দেবার মতো রাইডার যদি কেউ থাকে সেটা জ্যাকসন। রাইডিং, স্ট্যান্ডিং সবকিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন। তবে এ যাবৎ কোনো ম্যাচেই জেকে হারাতে না পারার জিতটা ভেতরে ভেতরে রয়েই গিয়েছে ওর বরাবর। সামনাসামনি বুঝতে না দিলেও ও নিজের দেশের রেসিং ক্লাবে ফরেইনার একটা ছেলের এতটা জনপ্রিয়তা জ্যাকসন মোটেই সহ্য করতে পারত না। সেই জের ধরেই পেছনে পেছনে নানা কৌশলে বিভিন্নভাবে কৃতিকের ক্ষতি করার ফোন দিয়ে এঁটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধু মহল আর কৃতিকের সুকৌশলী বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গেছে। কৃতিক ভালোভাবেই জানতো কাজগুলো কে করেছে বা কার দ্বারা ঘটেছে, তবে এসব খুব একটা গায়ে লাগাতো না ও, বরং পিঠ পিছনেই দিয়ে চলে যেত একের পর এক কৌশলী দাবার চাল। কারণ কৃতিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠেকতো বরাবরই, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিংও মনে হতো। কারণ কৃতিক, অর্ণব, এলিসা আর সায়র এর থেকেও বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুট যে শব্দটা উচ্চারণ করেছে তার মূল্য তো কৃতিককে হাড়ে হাড়ে বুঝিয়েই ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কৃতিকের। ওই জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোস একটা রাইড করতে, সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে। বাইক রাইডও করছিল প্রায় 200 কিলোমিটার আঁকাবাঁকা অমসৃণ রাস্তা, এবং শেষমেশ প্রতিবারের মতোই আজও চ্যাম্পিয়ন তকমাটাও ওর গায়েই লেগেছিল। সবকিছু স্বাভাবিক, কৃতিকের মুডও ঠিকঠাক। তখনই ব্যর্থতা হঠাতেই জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ, মা, ফাকিং বাস্টার্ড। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃতিক কথাটা শুনে ফেলবে, তবে ওর ব্যাড লাক, কৃতিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস, তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক এনে উইদাউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছা মতো মারতে শুরু করে কৃতিক। না নিজ মুখ দিয়ে কোনো একটা শব্দ করেছে, আর না জ্যাকসনকে করতে দিয়েছে। একে একে ওর পিঠে ভেঙেছে চারখানা সরু ধাঁচের মজবুত কাঠের হকি স্টিক। তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরে চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশে খুব বড়সড় একটা বাধা প্রাপ্ত হলো কৃতিক। খুব পরিচিত আর একটা আপন গৃহিণীর মায়া ভরা কণ্ঠস্বর ভেসে এলো কৃতিকের দুই কর্ণকুহরে। ওর আক্রমণাত্মক পেশিবহুল বাহুটা 2 হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে অরু বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কৃতিক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষপিঞ্জনের গহীনে লুকিয়ে রাখা আকাশ সম অনুভূতির ছড়াছড়ি, আর অজানা বেসামাল উন্মাদনা যে মেয়েটাকে নিয়ে। বয়স, সম্পর্ক সবকিছুর মাথা খেয়ে বছর 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখলে সবার অগোচরেই অবাধ্য অপ্রতিরোধ্য ইচ্ছেরা মাথা চাড়া দিয়ে ওঠে বারংবার। এখন এই মুহূর্তে সেই পিচ্চি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্ক হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরির লাভাটা মুহূর্তেই দপ করে নিভে গেল জায়ান্ট কৃতিকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। অরুর চোখ, নাক, ঠোঁট সবকিছু চুইয়ে চুইয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টিকণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার, ঠান্ডার তোপে তীর তীর করে কাঁপছে সরু চিবুক আর গোলাপি রাঙা
ওষ্ঠাধর। বৃষ্টি ভেজা অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃতিক। সব ছেড়ে ছুড়ে হুট করেই রাগ হতে লাগলো বহমান বৃষ্টি কণাদের উপর, যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারলো না, সেগুলো কিনা বৃষ্টিকণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য! বৃষ্টির সাথে কৃতিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বইকি, কারণ তার আগেই অরু আবারও কথা ছুড়ল ওর পানে। অরুর কথায় কৃতিক পেছনে ঘুরল, দেখলো একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে অরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই এতক্ষণের ভ্রম ছুটে গেল কৃতিকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করলো অরুর দিকে, যেন চোখ দিয়েই ঝলসে দেবে অরুকে। কৃতিকের অগ্নিমূর্তি দেখে অরু আড়ালে শুষ্ক ঢোক গিলে থেমে গেল। কৃতিক চল শক্ত করে বলল, তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছিস তোকে? কৃতিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। অরু এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে যে নিজেই ফেসে গিয়েছে এতক্ষণে তা বোধগম্য হলো ওর। কৃতিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো, তারপর ওটা অরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল। দ্রুত বাইকে উঠ। অরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে এভাবে ফেলে রেখে, না মানে যদি কিছু হয়ে যায়? ওর ব্যবস্থা পথ্যই করবে, আমি বলে দিব, তুই উঠ। বৃষ্টির মাঝে চারিদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল অরু। আশেপাশে যত মানুষ যে যেখানে আছে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই অরুর উপর বেজায় চটে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই। এখন কথা না শুনলে নিঘাত এখানেই দাঁড়িয়েই কৃতিকের হাতে মার খেতে হবে। তাই অপারগ অরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে। মেয়েদের মতো করেই কাচুমাচু হয়ে বসেছে ও। তখনই নিজে হেলমেট পরতে পরতে কৃতিক বলে, ধরে বস। অরু খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামচে ধরে, কিন্তু বাইকটা তার জায়গা পরিবর্তন করতেই ও এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল কৃতিকের পিঠের উপর। ধরে বসতে বলেছি না? কৃতিকের ধমক খেয়ে এবার সত্যিই ওর কাঁধে হাত রাখলো অরু। অরুর হাতের আর কানের ছোট্ট অলংকারগুলোর থেকে রেঞ্ঝিন আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসাতেই সেই আওয়াজ সোজা গিয়ে কৃতিকের হৃদয় লাগছে। সেই সাথে অরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণে কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্তে কাছে পেতে, খুব কাছে, যতটা কাছাকাছি এলে অরু আর কৃতিকের মাঝে সেন্টিমিটার দূরত্ব ঘুচে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়, আর না অরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকেই দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতেই নীরবতা ভাঙে কৃতিক। একটু আগের সেই গমগমে রাগী আওয়াজের পরিবর্তে নরম আওয়াজেই অরুকে শুধায়, আচ্ছা অরু, আমি যে এতগুলা বছর দূরে ছিলাম, তোর আমাকে মনে পড়েনি কখনো? কৃতিকের কথার পিঠে অরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না, কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন অরু নিতান্তই বাচ্চা মেয়ে। কতই বা বয়স হবে, 10 কি 11? অরু নিশ্চুপ দেখে কৃতিক আবারও শুধায়, বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার অরু সময় নষ্ট না করেই উত্তর দিল, কি করে দেখবো? আপনি তো বাড়িতে যাননি। কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি, ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলি। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব, তুই আর অনু তার পাশেই দাঁড়িয়েছিলি। কৃতিকের কথায় অরু চমকালো, কারণ ওর দেওয়া একটা বর্ণনাও ভুল নয়। অরু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও কৃতিককে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে না। আবার কৃতিক রেগে গিয়ে এই বৃষ্টির মাঝে ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথাই, তবুও জিজ্ঞেস করার সাহস নেই। কি বলবে, আবারও রেগে মেগে আগুন হয়ে যাবে, তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। অরুর কুলহীন ভাবনার মাঝেই মাঝ রাস্তায় বাইকের ব্রেক কষল কৃতিকের এহানো কাণ্ডে অরুর আত্মা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে মনে ভাবছে, এই রে, চুপ থেকেও তো ভুল করলাম নাকি? এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিল। কোথায় যাব আমি? কি হলো নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে ওঠে কৃতিক। জবাবে অরু মুখ কালো করে বলল, না মানে এই বৃষ্টির মাঝে। অরুর কথা শেষ করার আগেই কৃতিক বলে,
হ্যাঁ, বৃষ্টির জন্যই তো। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না না, আমি ঠিক আছি। আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক। অরু পেছনে পেছনে যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন? নিজেকে ছাড়া আর তো কিছুই বোঝেন না কি আপনি? স্বার্থপর লোক। অরু এগিয়ে গিয়ে কৃতিকের পাশেই দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি, দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে। কাচের দরজার ভেতরে ঝিমুতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে অরুর চোখ পড়ল কৃতিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুপটুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্ত ভেজা পানি। অরু সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মনে মনে বলল, আশ্চর্য, এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এইভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজ হাতের নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করেই কৃতিকের রক্তাক্ত হাতে বেঁধে দিল অরু। ব্যথা জায়গাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক। দেখলো সুতোয় কাজ করা একটা মেয়েলি রুমাল ওর ক্ষতস্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে অরু। কৃতিক বাধা দিল না, এমনকি টু শব্দ উচ্চারণ করলো না, বরং অরু নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতেই চোখ রাঙালো অরুর মায়াবী চোখ জোড়ায়। কৃতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না অরু। কৃতিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছে ও। কৃতিক ধীর গতিতে নিজের মাথাটা অরুর মুখের সামনে নিয়ে এলো, অনেকটাই কাছে। যতটা কাছে এলে অরুর শরীরের মিষ্টি সুঘ্রাণটা কৃতিক খুব সহজেই অনুভব করতে পারে। অরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে বলল, রক্ত ঝরছিল, তাই ভাবলাম আপনার আনিজি লাগলে খুলে ফেলতে পারেন। কোনো সমস্যা নেই। অরুর কথায় পাত্তা না দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে অরুর দু চোখে চোখ রেখে নিজের মুখটা অরুর কানের খুব কাছে নিয়ে কৃতিক হাসকি স্বরেই বলল, এত বেশি দুর্বল করে দিস না অরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর। আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কৃতিকের নেশাধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে অরু। কনকনে ঠান্ডার মাঝে হুট করে কেমন গরম হয়ে উঠল শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে অরু, যার দরুন ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে অরুর জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতির হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনোই হৃদয়ে অনুভব করেনি অরু। হুট করেই কৃতিকের কাছ থেকেই কেন, কই নিখিল ভাইয়ের সামনে এলে তো এমনটা হয় না। তলপেটে হুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না, তাহলে জায়ান কৃতিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যে কেন এমন হয়? এটা তো ঠিক নয়, মোটেই ঠিক নয়। ওই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। অরুর কথায় কৃতিকের ঠোঁটে খেলে গেল এক চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করেই অরুকে হ্যাঁচকা টানে পেছনে ঘুরিয়ে দিল। তারপর এক টানে ওর লম্বা চুলগুলো থেকে গার্ডারটা খুলে নিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে অরুর দীঘল কালো এক ঝাঁক ভেজা চুল আছড়ে পড়ল সমস্ত পিঠ জুড়ে। অরু সাবধানে পেছনে ঘুরে পড়ল। চুল কেন খুললেন? কৃতিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পরেছিস? কৃতিকের কথার মানে বুঝতে পেরে প্রচন্ড লজ্জায় নিজের দু হাত ভাঁজ করে নিল অরু। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসায় যাব। কৃতিক আর কি বা করবে? মনে মনে ভাবলো অরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি। যতই হোক অরু ওর চেয়ে থেকে বয়সে অনেক বেশি ছোট। যা বলেছে বলেছে, এখন আর করার কিছু নেই। ব্যাপারটা বুঝতে পেরে ও নিজে থেকে এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল। বাড়িতে আসতেই অরু সোজা চলে গেল নিজের রুমে। রুমে ঢুকতেই দেখতে পেল অনু ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠো ফোনে কারোর সাথে কথা বলছে। অরুর সেদিকে খুব একটা নজর দিল না, কারণ অরু জানে ফোনের ওপাশের লোকটাকে।
তাই সোজা চলে গেল ওয়াশরুমে একটা আরামদায়ক হট বাথ শেষে চুল মুছতে মুছতে বের হয়ে দেখলো মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু। আজ রবিবার, তাই ওর পার্ট টাইম নেই। তার উপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে, তাই তো আজ অসময়ে বাসায় আছে অনু। অরু বেরোতেই অনু শুধায়। এভাবে ভিজেছিস কি করে? অরু খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা পরে বলবো, তার আগে তুই বল তো আপা, কৃতিক ভাইয়ার মা কোথায়? অরুর অযাচিত প্রশ্নে অনুর চোখ বড় বড় হয়ে গেল। ও সচকিত হয়ে অরুকে বলল, তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়লি? তার উপর ত্রিতিক ভাইয়া এখন বাড়িতেই আছেন। উনি ওনার মায়ের নামটাও শুনতেও পারেন না। অরু মনে মনে বলল, সত্যি কি শুনতে পারেন না? তাহলে মাকে নিয়ে কথা বলাই আজ লোকটাকে ওইভাবে মারলো কেন? কিরে, কি ভাবছিস? আপা বল না, ওনার মা কোথায়? অনু একটু ভাবুক হয়ে বলল, আমি খুব বেশি কিছু জানি না রে অরু। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, ওনার মা বাঙালি নন, আমেরিকান বংশোদ্ভূত, কোনো বিদেশিনী। শুধু বিদেশিনী নন, শোবিজ জগতের কোনো নামকরা তারকা। যৌবনকালে ত্রিতিক ভাইয়ার বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা। অরু কৌতূহল নিয়ে শুধালো। তাহলে উনি চলে গেলেন কেন? অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, উনি ভালোবেসে বিয়ে সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটারই মায়া ছাড়তে পারেনি পরবর্তীতে। তাই খুব ছোটবেলাতেই কৃতিক ভাইয়াকে রেখে আবারও নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি। অরু জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল, ওই জন্যই কৃতিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। অনু ঠোঁট উল্টে বলল। হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়াল ছানা ডোরা এসে অরুর পায়ের কাছে লেজ নাড়ছে। অরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে আরে, কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আয় মুছে দেই, ঠান্ডা লেগে যাবে তো। পেছন থেকে হাঁক পেরে যাচ্ছে অনু। তবে অরু আর তাতে কান দিল না, দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ডোরাকে কোলে নিয়েই হল রুমে এলো অরু, কিন্তু যখন দেখলো হল রুমের কাউচের উপর কৃতিক বসে আছে, তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল। ডোরাকে বিদায় করতে করতেই অরু খেয়াল করলো ফার্স্ট এইড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে একটু আগেই শাওয়ার নিয়েছে। পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনের টি শার্ট আর 3/4। মাথার স্টাইলিশ চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আবার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বড্ড মায়া হলো অরু। কেন যেন হুট করেই মনে হলো কৃতিকের এমন বেপরোয়া রকচটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে অরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তোয়ালেটা ওর মুখের উপর ছুঁড়ে মারল কৃতিক। ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? অরুর মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে অরু, আজকাল আমাকে ভয় পাস না দেখছি। কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল অরু।